আজকের আলোচনায় তোমাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব আধুনিক ভারতের ইতিহাস রচনায় বিপিন চন্দ্র পালের আত্মজীবনী ৭০ বছর গ্রন্থটির গুরুত্ব। আমরা আলোচনা করব বেশি করে, তবে লিখবো কম করে, কারণ প্রশ্নটি 4 নম্বরের একটি প্রশ্ন, সুতরাং বেশি করে লিখলে প্রশ্নটি অনেক উত্তরটা বড় হয়ে যাবে, স্বাভাবিকভাবেই ছোট করে লেখার চেষ্টা করতে। চলো শুরু করা যাক। সূচনা দিয়ে আমরা শুরু করি। প্রথমেই লিখবো ঠিক সূচনায় কি, দেখো সূচনা। স্বদেশী আন্দোলনে লাল বাল পাল নামে খ্যাত পাল নামে খ্যাত বিপ্লবীদের অন্যতম ছিলেন এই বিপিন চন্দ্র পাল। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা একটু লিখে। বর্তমান বাংলাদেশের সিলেট জেলার পৈল নামে গ্রামে জন্মগ্রহণ করেন। কততে? 1858 খ্রিস্টাব্দে। তার আত্মজীবনী কি নাম? ৭০ বছর। ভারতবর্ষের ইতিহাস রচনায় বা আধুনিক ভারতের ইতিহাস রচনায় বলতে পারো, আধুনিক ভারতের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই হচ্ছে আমাদের সূচনা। এবার আমরা লিখে নেব এই গ্রন্থটি, অর্থাৎ এই আত্মজীবনীমূলক যে গ্রন্থ, সেই গ্রন্থটিকে কেন ৭০ বছর নাম দেওয়া হয়েছে। নামকরণের কারণটা আমরা লিখে নিতে পারি। লিখে নেব নামকরণ। হ্যাঁ, বিপিন চন্দ্র পাল এই গ্রন্থের প্রথম লাইনে কি বলেছেন না, প্রথম লাইনেই একেবারে এই গ্রন্থের প্রথম পাতার যে প্রথম লাইন, সেখানে তিনি বলেছেন যে গত 22শে কার্তিক ৭০-এ পা দিয়েছে। অর্থাৎ এর থেকেই ধরে নেওয়া হয় যে তিনি তার ৭০ বছর বয়সে এই গ্রন্থটি রচনা করেন এবং ৭০ বছরের যে তার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে তিনি তার এই গ্রন্থটি রচনা করেছিলেন। সেই কারণেই স্বাভাবিকভাবেই গ্রন্থটির নাম তিনি রেখেছিলেন ৭০ বছর। তাহলে সেটাই আমরা লিখে নিতে পারি যে লেখক তার এই গ্রন্থের একেবারে প্রথম পাতার প্রথম লাইন বা লাইনে লিখেছেন কি লিখেছেন সেটা একটু লিখে নেব। লিখেছেন গত 22শে
কার্তিক, গত 22শে কার্তিক, আর সালটা 1333 ব্র্যাকেটে, এটা বঙ্গাব্দ আর কি, বাংলা সাল 1333 লেখা আছে। গত 22শে কার্তিক 70-এ পা দিয়েছে, 70-এ পা দিয়েছে। এই যে তার উক্তি, এটা থেকেই আমরা ধরে নিচ্ছি, বা এটা থেকেই সম্ভবত তিনি নামকরণ করেছেন 70 বছর। তাহলে আমরা লিখতে পারি যে লেখক তার এই গ্রন্থের প্রথম পাতা প্রথম লাইনে লিখেছেন গত 22শে কার্তিক 70-এ পা দিয়েছে। অর্থাৎ বিপিনচন্দ্র পাল তার জীবনে 70 বছর বয়সে 70 বছরের অভিজ্ঞতা নিয়ে এই গ্রন্থটি রচনা করেন। চন্দ্রপাল লিখে নাও, হ্যাঁ, করেন। তাই এই গ্রন্থের নাম নাম 70 বছর। তাহলে আমরা দেখে নিলাম যে এর নামকরণ 70 বছর কেন হয়েছে। এবার আমরা দেখে নেব যে ইতিহাসে এই গ্রন্থটির গুরুত্ব কতখানি, বা ঐতিহাসিক উপাদান হিসাবে এই গ্রন্থটির গুরুত্ব কতখানি। তাহলে আমরা পয়েন্ট সেটাই করতে পারি যে ঐতিহাসিক গুরুত্ব বা ইতিহাসের উপাদান হিসাবে গ্রন্থটির গুরুত্ব। ইতিহাসের উপাদান হিসাবে 70 বছরের গুরুত্ব। 70 বছর গ্রন্থটির গুরুত্ব। লেখক বিপিনচন্দ্র পাল তার এই যে 70 বছর গ্রন্থটি রচনা করেন, সেখানে তিনি সমকালীন সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। মূলত 1858 খ্রিস্টাব্দ থেকে 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালে যে সামাজিক পরিবেশ এবং রাজনৈতিক ঘটনাবলী, সেগুলোই এই গ্রন্থের মাধ্যমে তিনি আলোচনা করে রেখেছেন। সেগুলো আমরা একটু লিখে নিতে পারি যে লেখক অর্থাৎ বিপিনচন্দ্র পাল 1858 থেকে লেখক 1858 থেকে 1880 খ্রিস্টাব্দ এই সময় পর্যন্ত সময়ে সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলীর বিবরণ দিয়েছেন। অর্থাৎ এই সময়কার সামাজিক এবং রাজনৈতিক ইতিহাস রচনার জন্য এই গ্রন্থটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এরপরে এই যে ইতিহাসের উপাদান হিসাবে 70 বছর গ্রন্থটির গুরুত্ব, সেই গুরুত্বটি দুটো পয়েন্টে ভাগ করে আলোচনা করে নেব। একটা হচ্ছে সামাজিক গুরুত্ব,
আরেকটা হচ্ছে রাজনৈতিক গুরুত্ব। এখন যদি কোনো প্রশ্নে কোনোভাবে এসে থাকে যে বিপিনচন্দ্র পালের যে 70 বছর আত্মজীবনীমূলক গ্রন্থ, সেখান থেকে সামাজিক কি কি বিষয় সম্পর্কে জানা যায়, অথবা যদি এসে থাকে যে রাজনৈতিক কি ঘটনাবলীর বিবরণ এখান থেকে পাওয়া যায়, অথবা যদি প্রশ্নে এমন হয় যে এই গ্রন্থটির সামাজিক গুরুত্ব কি অথবা রাজনৈতিক গুরুত্বই বা কি, তাহলে তোমরা ওই পয়েন্ট দুটো থেকে উত্তর সহজেই দিতে পারবে। তাহলে আমরা পয়েন্ট করে আলোচনা করে নিই যে সামাজিক এবং রাজনৈতিক গুরুত্বটা কি। প্রথমে আমরা আলোচনা করব সামাজিক গুরুত্ব। তাহলে আমরা কয়ে আলোচনা করছি, ক নাম্বার দিয়ে সামাজিক গুরুত্ব। সামাজিক গুরুত্ব বা সামাজিক ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি এই গ্রন্থ থেকে জানা যায়, বা সমাজের কি চিত্র ফুটে ওঠে এই গ্রন্থে, এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে তার উত্তর তোমরা এই পয়েন্টটি দিয়ে লিখতে পারবে। তাহলে সামাজিক ক্ষেত্রে কি না, এই যে রচয়িতা অর্থাৎ বিপিনচন্দ্র পাল, তার সমাজ ব্যবস্থা, বিশেষ করে আমরা বলতে পারি যে শ্রীহট্ট কেন্দ্রিক যে গ্রাম্য সমাজ ব্যবস্থা এবং তার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় যে সামাজিক ব্যবস্থাটা গড়ে উঠেছিল, সেই সমাজ ব্যবস্থা সম্পর্কে তিনি একটা বিস্তারিত বিবরণ তার এই গ্রন্থে দিয়েছেন। তাহলে এক লাইন আমরা ছোট্ট করে লিখে নিতে পারি যে লেখক বা বিপিনচন্দ্র পাল বা 70 বছর গ্রন্থ থেকে, বারবার একটা কথা না লিখে আমরা লিখতে পারি যে 70 বছর গ্রন্থটি থেকে, 70 বছর গ্রন্থটি থেকে তৎকালীন সমাজ ব্যবস্থার নিম্নরূপ চিত্র ফুটে ওঠে। নিম্নরূপ মানে আমি নিচে সেটা আলোচনা করব। নিম্নরূপ চিত্র ফুটে ওঠে, এখানে লিখে সেখানে লিখেছি, হ্যাঁ ওঠে, ফুটে ওঠে। এই চিত্রগুলো আমরা একটা একটা করে লিখবো যে ঠিক কি কি বিষয় এতে দেখা যায়। তাহলে সেগুলো আবার আর ছোট কয়েকটা পয়েন্টে ভাগ করে করে লিখবো, তাই সেগুলোকে আমরা 1 2 3 করে লিখতে পারি। যেমন ধরো 1 নম্বরে লিখবো কি চিত্র ফুটে, প্রথমেই দেখা যায়, আচ্ছা এটাকে লিখি। প্রথমেই আমরা দেখব যে গ্রাম এবং শহর অর্থাৎ গ্রাম্য পরিবেশ এবং শহরের পরিবেশ সম্পর্কে তার এই গ্রন্থে বিপিনচন্দ্র পাল বিস্তারিত আলোচনা করেছেন, এবং সেই বিষয়গুলো আমরা 2 লাইনে সংক্ষেপে লিখে নেব। প্রথমে লিখব তাহলে 1 নম্বর দিয়ে, সেটা হচ্ছে যে সামাজিক গুরুত্বের ক্ষেত্রে গ্রাম ও শহর বা গ্রাম ও শহরের পরিবেশ, এই গ্রাম এবং শহর সম্পর্কে তিনি কি বলেছেন সেটা একটু দেখে নেব। গ্রাম সম্পর্কে তিনি যেগুলো বলছেন সেগুলো হচ্ছে গ্রামের, অর্থাৎ বিশেষ করে শ্রীহট্টকে কেন্দ্র করে যে গ্রামগুলি, সেই গ্রামের পরিবেশ, গ্রামের জনগণ, গ্রামের রাস্তাঘাট, আর কি গ্রামের বিদ্যালয় বা স্কুল, তার পরিবারের বিভিন্ন সদস্য, তার সঙ্গে সঙ্গে আর কি আছে না, হ্যাঁ গ্রামের পরিবেশ, জনগণ, রাস্তাঘাট, স্কুল, পরিবারের সদস্যদের সম্পর্কে বলেছেন, ঘরবাড়িগুলি সম্পর্কে বলেছেন, হ্যাঁ গ্রামের ঘরবাড়ি, মন্দির মসজিদ ও কলকাতা শহরের পরিবেশ সম্পর্কে বা পরিবেশ তুলে ধরেছেন। হ্যাঁ, এই হচ্ছে গ্রাম এবং শহরের পরিবেশ সম্পর্কে যে বিষয়গুলি তার গ্রন্থ থেকে জানা যায়। আমরা ছোট্ট সংক্ষেপে 2 লাইনে লিখেছি, এবং এই যে লাইন 2 লিখেছি তাতে বেশ কয়েকটা বিষয় রয়েছে, যেমন ধরো গ্রামের পরিবেশ, জনগণ, রাস্তাঘাট, স্কুল, পরিবারের সদস্য সংখ্যা, তার নিজের পরিবারের, ঘরবাড়ি,
ঘর বাড়ি এবং তার সঙ্গে সঙ্গে মন্দির মসজিদ এবং কলকাতা শহরের একটা যে পরিবেশ সেই সময়ে ছিল সেটাও তিনি তুলে ধরেছেন। তাহলে দেখে নাও যে লেখকের গ্রাম, অর্থাৎ লেখকের যে গ্রামটি সেই সময় ছিল সেই গ্রামের পরিবেশটা কেমন ছিল। লেখক তার লেখক এই রচনায় স্পষ্ট করে বলছেন যে তার গ্রামে খুব বেশি পাকা বাড়ি অর্থাৎ ছিল না, প্রায় ছিল না বললেই ছিল। একমাত্র একটা মুসলিম জমিদার ছিলেন, তার বাড়িটি পাকা ছিল এবং একটি ভগ্নদশাগ্রস্ত মন্দির ছিল, সেটিও পাকা ছিল। বাকি বাড়িগুলো পাকা তো নয়, এমনকি মাটির তৈরি বাড়িও সেই সময়ে তাদের সেই শিহরটে ছিল না। তাহলে বাড়িগুলি কি দিয়ে তৈরি হতো না, বাড়িগুলি কাঠ বাঁশ এবং আরো নানা রকম জিনিস দিয়ে তারা এই ঘরগুলি বানাতেন। তবে তাদের যে যাই হোক এখানে পুকুর টুকুর লিখলাম না, পুকুরগুলি ছিল, সেই পুকুরগুলিতে কিন্তু বাঁধানো ঘাট ছিল। এই কথাটা তিনি কিন্তু তার এই গ্রন্থে বলেছেন। আচ্ছা, তাছাড়াও গ্রামের জনগণ সম্পর্কে যদি বলতে হয় তাহলে গ্রামের জনগণ সম্পর্কেও তিনি বিস্তারিত বলেছেন এবং এতটা আলোচনা করা আমাদের এই পরিসরে সম্ভব নয়, তবু লিখেছি মাত্র এইটুকু, তোমরা এইটুকুই লিখবে এবং তোমাদের যাতে এই পয়েন্টগুলো মনে থাকে তার জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি যে বিষয়গুলি তিনি তার গ্রন্থে তুলে ধরেছেন। তো জনগণ সম্পর্কে কি বলেছেন, জনগণ সম্পর্কে তিনি বলছেন যে তার যে গ্রাম সেই গ্রামের বিভিন্ন জাতির বসবাস ছিল। যেমন তিনি ওই কুলু অর্থাৎ যারা তেলের তেল তৈরি করতো সেই সময় তাদের কথা বলেছেন। তাছাড়াও আরো অনেক জাতির কথা তিনি তার এই গ্রন্থে আর কি, যে গ্রন্থটা আমরা এইখানে পড়ছি সেই গ্রন্থে তিনি তুলে ধরেছেন। ধোপা, নাপিত, এই সমস্ত যে গ্রন্থ এই সমস্ত যে জাতিগুলি রয়েছে সেগুলি কিন্তু তিনি তুলে ধরেছেন। এছাড়াও তিনি তার গ্রামের রাস্তাঘাট, তখনকার দিনে কাঁচা রাস্তাঘাট, সেই রাস্তায় ছিল এবং তিনি গ্রাম থেকে প্রায় 3-4 কিলোমিটার হেঁটে বাড়ি থেকে স্কুলে যেতেন, সে কথাটাও তুলে ধরেছেন। পরিবারের তার যে সদস্য সংখ্যা, অর্থাৎ তার পরিবারে যে অনেক সদস্য ছিলেন সেগুলি কিন্তু তিনি এই গ্রন্থে তুলে ধরেছেন আর কি। ঘর বাড়িগুলো সম্পর্কে তোমাদের বললাম যে ঘর বাড়ি তখন সময় পাকা ছিল না এবং গ্রামে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ বসবাস করতেন। তো স্বাভাবিকভাবে মন্দির তো ছিলই এবং আটচালা মন্দির ছিল সেই সময়, আটচালা মন্দিরের কথা তিনি বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে কি ছিল না, মসজিদও ছিল। এছাড়াও এই গ্রামের যে তার পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে তিনি বলছেন আরো 2-4 কথা, অনেক কথাই বলেছেন, তার মধ্যে 2-4 কথা আমরা আলোচনা করে নিতে পারি এই গ্রন্থ থেকে, তোমাদেরও ভালো লাগবে। সেটা হচ্ছে গ্রামে তিনি বলছেন যে আমাদের গ্রামে যা সমস্ত জিনিসের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন ছিল, সেই সমস্ত জিনিসগুলি কিন্তু কি হতো না, চাষে উৎপাদিত হতো এবং যেগুলি হতো না সেগুলি আমাদেরকে কোথা থেকে নিয়ে আসতে হতো না, বাজার থেকে। কেন না, গ্রামে কিন্তু তেমন বড় দোকান সে সময় ছিল না। খাবারের কথাও তিনি বলেছেন, এত আলোচনা করার যদিও পরিসর নেই, তবু কোনটা ছেড়ে আর কোনটা বাদ দিয়ে এই হচ্ছে ব্যাপার। গ্রামে তিনি বলছেন যে সেই সময় ওই যে রসগোল্লা টাইপের খাবার সে সময়ে গ্রামে পাওয়া যেত না। এরপরে আমরা দেখে নেব যে কলকাতা শহরের পরিবেশ সম্পর্কে তিনি কি বলেছেন। কলকাতা শহর সম্পর্কে লেখক বলছেন যে আমার একটা বিশাল ধারণা ছিল যে যেহেতু সে কলকাতাকে প্যালেস নগরী বলা হয়, তাই কলকাতায় নাকি বিশাল বড় বড় বাড়ি হবে, এরকম একটা ধারণা আমার ছিল। কিন্তু আমি যখন, অর্থাৎ তিনি যখন শিয়ালদা স্টেশনে নেমে তার গন্তব্যে অর্থাৎ হোস্টেলে তিনি দিকে যাচ্ছিলেন, তখন তিনি দেখেন যে রাস্তার দুই পাশে তাদের গ্রামের মতোই ছোট ছোট বাড়ি রয়েছে, এমনকি মাটির খলার ছাউনি বেশ বাড়িও অনেক রয়েছে। তাই তিনি সেখানে গিয়ে তেমন আশ্চর্য হননি আর কি, বরং এটা ভেবে আশ্চর্য হয়েছিলেন যে আমি যা ভেবেছিলাম ঠিক ততটা বড় বড় বাড়ি এখানে আমি দেখতে পেলাম না। এরপরে আমরা 2 নম্বর পয়েন্টে দেখে নেব কোন বিষয়টা না, সামাজিক কিছু রীতিনীতি এবং সংস্কৃতি। তাহলে সেই পয়েন্টে চলে যাই, একটু মুছে নিই। দ্বিতীয় পয়েন্ট আমাদের 2 নম্বর পয়েন্ট, সেটা কি করবো না, 2 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক রীতিনীতি, সামাজিক রীতিনীতি ও সংস্কৃতি এই পয়েন্টটা করেছি। আমরা দেখে নেব এখন যে সামাজিক কি নিয়ম কানুন সে সময়ে প্রচলিত ছিল সমাজে এবং কি কি উৎসব অনুষ্ঠানগুলো এই সময়ে হতো। লেখক তার গ্রন্থে যে উৎসব অনুষ্ঠানগুলির কথা বলেছেন সেগুলি একে একে আমরা লিখে নিতে পারি। যেমন দুর্গাপুজো বা দুর্গাপুজো, দুর্গা পুজো পূজা, আচ্ছা দুর্গা পূজাও লিখতে পারো। 2 নম্বরে আছে রথযাত্রা,
রথযাত্রা। 3 নম্বরে আমরা লিখতে পারি হোলি উৎসব, তাছাড়া বিবাহ প্রথা বা বিবাহের রীতিনীতি, এবং খাদ্যাভ্যাস সম্পর্কে। আর গ্রামের বা শহরের খাদ্যাভ্যাস লিখতে পারি খাদ্যাভ্যাস ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলি সম্পর্কে তিনি কিন্তু বিস্তারিত বিবরণ তার এই গ্রন্থে দিয়েছেন। যেমন আমরা একটু বলে নিই যে এই যে দুর্গাপুজো সম্পর্কে তিনি একটা বিস্তারিত বিবরণ দিয়েছেন এবং সেই দুর্গা প্রতিমার কিভাবে শুরু করা হতো। যেমন ধরো ওই কাঠ আর বাঁশ দিয়ে দুর্গা প্রতিমার যে চাল তৈরি করা হতো, সেই চাল তৈরি করার যেটা প্রথা এবং কিভাবে পুজো দিয়ে সেই চাল তৈরি শুভ সূচনা করা হতো সে সম্পর্কে তিনি উল্লেখ করেছেন। রথযাত্রার কথাও তিনি বিশেষভাবে তার এই গ্রন্থে রেখেছেন। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে কাঠ এবং বাঁশ দিয়ে রথের কাঠামোটা তৈরি করা হতো সে সময়, আর ছাউনিটা পাতা দিয়ে ছাউনি করা হতো এবং সেই বাঁশ এবং পাতার তৈরি যে রথ, সেই রথ গ্রামে টেনে টেনে নিয়ে যাওয়া হতো এবং রথের উপরে চেপে অনেকেই কি করতেন না হরিলুট দিতেন। তাহলে এই যে রথযাত্রা হোলি উৎসব সম্পর্কেও বিস্তারিত বিবরণ আছে। এছাড়া বিবাহের যে রীতিনীতি, সেই বিবাহের রীতিনীতি সম্পর্কেও তিনি কিন্তু বিস্তারিত বিবরণ দিয়েছেন। লেখক তার কনিষ্ঠা ভগ্নী অর্থাৎ তার ছোট বোনের বিবাহে যে রীতিনীতি সে সময় পালন করা হতো সেগুলি কিন্তু তার এই গ্রন্থে তুলে ধরেছেন, যা থেকে আমরা তৎকালীন সমাজ ব্যবস্থার বিবাহের নিয়ম কানুনগুলো এবং তার যে রীতিনীতি সেগুলো সম্পর্কে জানতে পারি। দু একটা তোমাদের সামনে হয়তো তুলে ধরতে পারি, তাহলে তোমাদের ভালো লাগবে শুনতেও এবং বিষয়টি মনে রাখতেও অনেকটা সুবিধা হয়তো হবে। লেখক বলছেন যে এই যে তার কনিষ্ঠ ভগ্নী অর্থাৎ তার ছোট বোনের যে বিয়ে, সেই আচ্ছা এখানে একটু লিখেন, সেই ছোট বোনের বিয়েতে কিন্তু কি করেছিলেন না তাদেরকে পণ দিতে হয়েছিল। তাহলে পণ প্রথা লিখিনি একটু, পণ প্রথা, তাদেরকে পণ দিতে হয়েছিল। কত পণ দিতে হয়েছিল না 200 টাকার মতো পণ দিতে হয়েছিল। তাহলে এর থেকে আমরা বলতে পারি যে সেই সময়ে কন্যা পণ প্রচলিত, অর্থাৎ কন্যাদের বিয়ের জন্য কি দিতে হতো, পণ দিতে হতো। অর্থাৎ পণ মানে হচ্ছে টাকা পয়সা দিতে হতো। এবং এই যে বিবাহের রীতি অনুষ্ঠানটা পালিত হচ্ছে, অর্থাৎ বিবাহ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে বা দীর্ঘ একটা পদ্ধতির মধ্যে দিয়ে যায়। সেটা হচ্ছে প্রথমে দেখাশোনা, তারপরে এই যে পণ প্রথা, তারপরে বিবাহের দিন ঠিককরণ, এইসব নানা বিষয়গুলো রয়েছে এবং সর্বশেষে কি হয় না, সর্বশেষে একটা পাকা দেখা, মোটামুটি ফাইনাল যাকে বলা হয় আর কি। তো এই সমস্ত কিছুই যখন হয়ে যায় অর্থাৎ পাকা দেখার কাজ সম্পূর্ণ হয়, সেই যে অনুষ্ঠান অর্থাৎ বিয়ের ফাইনাল, সেই অনুষ্ঠানটিকে তিনি বলেছেন একটা বিশেষ নামে ডাকা হতো তাদের সমাজে, সেটা হচ্ছে পানখিলি। আর এই বিবাহে পণের যে প্রচলন ছিল সে কথাটাও তিনি বলেছেন যে তার ছোট বোনের বিয়েতে তাদেরকে 200 টাকা পণ দিতে হয়েছিল। তাহলে এর থেকে বোঝা যায় যে সেই সময়ে সমাজে কি ছিল না, পণ প্রথার প্রচলন ছিল। এরপরে আমরা দেখে নেব একটা খাদ্যাভ্যাসের বিষয়টা খুবই ইন্টারেস্টিং বিষয়। এটা আমার খুবই ভালো লেগেছে গ্রন্থটি পড়ে, তোমাদেরও হয়তো শুনলে খুবই ভালো লাগবে। সেটা হচ্ছে যে তোমরা তো জানো যে বিয়ে লাগলে কি হয়, অর্থাৎ বিয়ের ব্যাপারে যখনই কথাবার্তা হচ্ছে, মানে বিয়ে মানে হয়তো বরযাত্রী, সেই বরযাত্রী যাবে এবং বরযাত্রী যাওয়া মানে একটা খাওয়া দাওয়ার ব্যাপার। তখনকার দিনেও এই প্রথাটি বেশ আড়ম্বরপূর্ণ ছিল এবং যে বরযাত্রীরা যেত আর কি, তাদেরকে যে খাবারটি সরবরাহ করা হতো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি খাবার? নিশ্চয়ই তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আছে, তাহলে কি খাবার দেওয়া হতো, কি এমন খাবার সে সময় দেওয়া হতো? আচ্ছা, তোমাদের কি খাবার দেওয়া হতো বলে মনে হয়? যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থায় কিন্তু বর্তমান কালের মতো এই খাবার প্রচলিত ছিল না। বিশেষ করে বিয়ে বাড়িতে বরযাত্রীদের জন্য যে খাবারটি দেওয়া হতো সেটা হচ্ছে দই আর চিড়ের খাওয়ার, একেবারে পেট ভরে দই আর চিড়ের ব্যবস্থা থাকতো। সেই কথাটি কিন্তু লেখক তার গ্রন্থে অত্যন্ত জোর দিয়ে বলেছেন আর কি। এছাড়াও গ্রামের যে সমস্ত পরিবারগুলি ছিল তাদের খাদ্যাভ্যাস যদি আমরা আলোচনা করি, তাহলে লেখক বলছেন যে আমরা 4 বেলায় কি খেতাম, ভাত খেতাম এবং তার মধ্যে ঘি ভাত নাকি খুবই
জনপ্রিয় ছিল। তাহলে আমরা দেখে নিলাম যে সামাজিক রীতিনীতি এবং সংস্কৃতিতে কোন বিষয়গুলো লিখবে, শুধু এইটুকুই, কিন্তু এই বিষয়টুকু মনে রাখার জন্য বা জানার জন্য। বিষয়টা না জেনে লেখা কেমন যেন লাগে, আর জানা থাকলে লিখতেও সুবিধা হবে এবং মনে রাখতেও সুবিধা হবে। তাই জানার জন্যই বিষয়টি আলোচনা করলাম, কারণ যেটুকু বিষয় আলোচনা করেছি এটুকু যদি তোমরা লিখতে যাও তাহলে এই কেবলমাত্র সামাজিক রীতিনীতি বা সংস্কৃতিতেই এক পাতা হয়ে যাবে, যেটা একটা নিজেই 4 নম্বরের একটা উত্তর। তো সুতরাং যেটুকু লিখবে সেটুকু এইটুকুই, আর বাকিটুকু আমরা যেটা আলোচনা করলাম সেটা কেবলমাত্র তোমাদের জানার জন্য এবং বিষয়টিকে জেনে বুঝে লেখার জন্য। পরের পয়েন্টটাই আমরা চলে যাব। তাহলে পরের পয়েন্টটি হচ্ছে 3 নম্বর। 3 নম্বর পয়েন্টে কি লিখবো? 3 নম্বর পয়েন্টটি আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কৃতদাস প্রথা। কৃতদাস, এই কৃতদাস প্রথা কথাটি সামন্ততান্ত্রিক ব্যবস্থার সঙ্গে বিশেষভাবে জড়িত, যদিও লেখক যে কৃতদাস প্রথার কথা বলছেন সেটি কিন্তু সেরকম নয়। এখানে তিনি কৃতদাস প্রথার কথাটি অত্যন্ত জোর দিয়ে এবং স্পষ্ট করে তার এই গ্রন্থে বলেছেন, এবং তিনি বলছেন যে সেই সময়ে সমাজে কৃতদাস প্রথা প্রচলিত ছিল। লেখকের আমরা লিখে নিতে পারি যে লেখকের রচনা থেকে জানা যায় যে সে সময়ে সমাজে কৃতদাস প্রথা প্রচলিত ছিল। তবে কৃতদাসদের সঙ্গে অত্যন্ত মানবিক ব্যবহার করা হতো, সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ বা অত্যন্ত মানবিক ব্যবহার করা হতো। এইটুকুই তোমরা লিখবে। তবে বিষয়টা মনে রাখার জন্য আবারও একটু বিস্তারিত আলোচনা করে দিই। লেখক তার গ্রন্থে বলেছেন, এই গ্রন্থে, যে তৎকালীন সময়ে, অর্থাৎ তার যে সময়, অর্থাৎ 1858 থেকে 1880 খ্রিস্টাব্দের যে সময়কালের ইতিহাস তিনি এখানে তুলে ধরছেন, সেই সময়কালে কি ছিল না, বিশেষ করে তিনি যে সমাজে বসবাস করতেন, আমাদের এই সমাজে কৃতদাস প্রথা প্রচলিত ছিল। কি আকারে প্রচলিত ছিল না, তৎকালীন সময়ে যে সমস্ত সচ্ছল ব্যক্তিরা ছিলেন, যাদের টাকা পয়সা বা ধন সম্পদ একটু বেশি ছিল, তারা কি করতেন না, বাড়িতে কাজের লোক রাখতেন, এবং বাড়িতে এই যে কাজের লোক রাখা হতো, সেই কাজের লোকগুলিকে লেখক একেবারেই স্পষ্ট করে বলছেন যে টাকা দিয়েই তাদেরকে কিনে নেওয়া হতো, বা টাকা দিয়েই কিনে নিয়ে আসা হতো, এবং এই সমস্ত কৃতদাসরা কি করতেন না, বাড়িতে থাকতেন। এবং লেখকের বাড়িতে এরকম লোক ছিলেন, কাজের লোক, যাদেরকে একভাবে আমরা কৃতদাসী বলতে পারি। তো সেই সমস্ত কাজের লোকেরা কি করতেন, বিশেষ করে মহিলারা বা পুরুষেরা, যাই হোক, সেই কাজের লোকেরা তাদের বাড়িতে থাকতেন, এবং যিনি মনিব আর কি, যিনি কৃতদাসদের নিয়ে আসতেন টাকা দিয়ে কিনে, তিনি কিন্তু তার ছেলে মেয়েদের যেমন কর্তব্য বা দায়িত্ব, ছেলে মেয়েদের প্রতি তার যে দায়িত্ব বা কর্তব্য, সেই কর্তব্য তিনি যেমন পালন করতেন, ঠিক সেরকম এই কৃতদাসদেরও যে ছেলে মেয়ে থাকতো তাদের প্রতিও তিনি সেরকমই কর্তব্য পালন করতেন, যদিও নিজের ক্ষেত্রে যতটা আড়ম্বর এর সঙ্গে ওই দায়িত্ব পালন করতেন ততটা হয়তো এক্ষেত্রে নয়, তবুও কিন্তু তিনি দায়িত্ব থেকে পিছিয়ে যেতেন না, অর্থাৎ অত্যন্ত মানবিক ব্যবহার এই কৃতদাসদের সঙ্গে করা হতো। তারপরে যে পয়েন্টটা সেটা আমরা লিখে নেব, সেই পয়েন্টটা হচ্ছে নারী শিক্ষা। নারী শিক্ষা, আচ্ছা, নারী শিক্ষা সম্পর্কে লেখক কি বলেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে তৎকালীন সমাজে একটা প্রচলিত রীতি বা সমাজে একটা সংস্কার ছিল, এরকম বলতে পারি, লিখিনি সেটা। সমাজে একটা সংস্কার ছিল, সংস্কার ছিল, কি সংস্কার ছিল না, বালিকারা, মানে মেয়েরা আর কি, বালিকারা লেখাপড়া করলে বিধবা হয়। কি হয়? বিধবা হয়। এই যে একটা প্রথা, অর্থাৎ এরকম একটা সংস্কার, এর ফলে কি হতো না, এর ফলে অধিকাংশ সাধারণ মানুষরা তাদের
মেয়েদের বা বালিকাদের কিন্তু বিদ্যালয়ে পাঠাতেন না বা পড়াশোনার কাজে উৎসাহিত করতেন না। কিন্তু লেখক বলছেন যে তৎকালীন সময়ে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ, বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আর কারা, এবং উত্তরবঙ্গের কায়স্থরা কি করতেন, মেয়েদের বিদ্যালয়ে পাঠাতেন বা কায়স্থ মেয়েরা ও কায়স্থরা তাদের বালিকাদের পড়াশোনা করাতেন। করাতেন কথাটাই লিখতে পারি, পড়াশোনা করার সুযোগ দিতেন। দেখো, তাহলে আমরা নারী শিক্ষা পয়েন্টে যে বিষয়টা লিখলাম সেটা হচ্ছে যে সমাজে একটা সংস্কারই ছিল যে বালিকারা পড়াশোনা করলে কি হয়, বিধবা হয়। তো স্বাভাবিকভাবে সাধারণ জনগণ তাদের মেয়েদেরকে বিদ্যালয়ে পাঠাতেন না, কিন্তু তৎকালীন বাংলার এই সমাজেরই বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ এবং উত্তরবঙ্গের যে কায়স্থরা রয়েছেন তারা কিন্তু তাদের মেয়েদের অর্থাৎ বালিকাদের বিদ্যালয়ে পাঠাতেন এবং তাদের পড়াশোনার সুযোগও তারা দিতেন। কেন দিতেন, কেন তাদেরকে পড়াশোনা করার সুযোগ তারা দিতেন এই দুই সম্প্রদায়, তার ব্যাখ্যাও কিন্তু লেখক তার এই গ্রন্থে দিয়েছেন। কি ব্যাখ্যা দিয়েছেন সেটা একটু তোমাদের বলে নিন, তাহলে হয়তো তোমাদের এই পয়েন্টটি মনে রাখতেও সুবিধা হবে এবং এই যে পয়েন্টটি লিখলাম সেই পয়েন্টটি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সেটা হচ্ছে যে এই যে বৈষ্ণব সম্প্রদায়ের যে মেয়েরা রয়েছে তারাও সুযোগ পাচ্ছে, আর কায়স্থরা তাদের মেয়েদেরকেও পড়াশোনার সুযোগ দিচ্ছে। বৈষ্ণব সম্প্রদায়ের যে ধর্মগ্রন্থ, যেমন ধরো চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল ইত্যাদি, এই যে বৈষ্ণবদের যে ধর্মগ্রন্থগুলি রয়েছে সেগুলি বাংলায় লেখা। আর তৎকালীন সময়ে বাংলায় যে পড়াশোনা হতো সেটাও বাংলা ভাষায়। তাহলে বাংলা ভাষায় পড়াশোনা করলে তাদের ধর্মগ্রন্থগুলি পড়ে বোঝার ক্ষমতা তাদের হবে। তো স্বাভাবিকভাবে এই বৈষ্ণব সম্প্রদায় তাদের মেয়েদেরকেও এই পড়াশোনায় উৎসাহিত করতেন, যাতে তাদের এই ধর্মগ্রন্থগুলি পড়ে তারা ধর্মীয় জীবনযাপন করতে পারে। অপরদিকে বাকি যে সম্প্রদায়ের মহিলারা ছিলেন বা মেয়েরা ছিলেন, তাদের যে ধর্ম, যে হিন্দু ধর্ম, আমাদের যে হিন্দু ধর্ম, সেই হিন্দু ধর্মের যে গ্রন্থগুলি রয়েছে সেগুলি অধিকাংশই সংস্কৃত ভাষায় লেখা। স্বাভাবিকভাবেই বাংলা ভাষা পড়াশোনা করে বা বাংলা ভাষা চর্চা করে ওই ধর্মগ্রন্থ, সংস্কৃত ভাষায় লেখা ধর্মগ্রন্থ পড়াশোনা করা সম্ভব নয়, এবং স্বাভাবিকভাবেই বাংলার পড়ার তাদের কাছে কোনো গুরুত্ব ছিল না। এই স্বাভাবিকভাবেই তারা বাংলা পড়াশোনা করতেও চাইতো না। আর দ্বিতীয় যে সম্প্রদায় অর্থাৎ উত্তরবঙ্গের যে কায়স্থ, এই উত্তরবঙ্গের কায়স্থরা ছিল মূলত জমিদার সম্প্রদায়ের মানুষ, লেখক বলছে না। এবং এই জমিদাররা জানতেন যে তাদের মেয়েদের যখন বিয়ে দেবেন অন্য কোনো এক জমিদারের সঙ্গে, তখন কোনো কারণবশত যদি ওই জমিদার মারা যায়, তাহলে তার জমিদারির যে সত্ত্ব সেটি কি চালাতে হবে কাকে না এই মহিলাদেরকে। তো স্বাভাবিকভাবে তিনি যদি লেখাপড়া না জানেন, তাহলে বিধবা হয়ে গেলে তিনি কিন্তু সেই জমিদারি সত্ত্ব চালাতে পারবেন না। এই কারণে যাতে বিবাহের পর যদি বিধবা হয়ে যান, তাহলে যাতে জমিদারি সত্ত্বটা অন্তত চালাতে পারেন, তার জন্য তারা নাকি তাদের মহিলাদের কি করতেন না পড়াশোনার সুযোগ দিতেন। আশা করি তোমাদের বিষয়টা পরিষ্কার হয়েছে। আর পরিষ্কার হলে একটু কমেন্টে জানাবে। আর তোমাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, আর সঙ্গে সঙ্গে শেয়ার অবশ্যই করবে। তো যাই হোক, তারপরের পয়েন্টটাতে আমরা চলে যাব, সেটা হচ্ছে পরের পয়েন্টটা হচ্ছে ব্রহ্ম সমাজ। এই ব্রহ্ম সমাজের কথাও আমরা একটু লিখব। সমাজে ব্রহ্ম সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই হিসাবে আমরা ব্রহ্ম সমাজের কথাটাও একটু লিখে নিতে পারি। তাহলে আমরা লিখব ব্রহ্ম সমাজ। 5 নম্বর পয়েন্টে তাহলে লিখছি কি ব্রহ্ম সমাজ। তোমরা জানো যে বিপিন চন্দ্র পাল অনেক দ্বিধাদ্বন্দ্ব এবং অনেক ভাবনা চিন্তার পর শেষ পর্যন্ত তিনি ব্রহ্ম ধর্ম গ্রহণ করেন এবং ব্রহ্ম সমাজের একজন সদস্যে পরিণত হন। তাই ব্রহ্ম সমাজের একজন সদস্য হিসাবে তিনি ব্রহ্ম সমাজের একজন সদস্য হিসেবে তিনি ব্রহ্ম সমাজের বিভিন্ন নিয়মকানুন, রীতিনীতি, অনুষ্ঠান, আচার এবং তাদের সদস্য ইত্যাদি বিষয়ে একটা বিস্তারিত বিবরণ
তার এই গ্রন্থে দিয়েছেন, যেগুলি ব্রহ্ম সমাজের ইতিহাস রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা সেই কথাটা একটু লিখে নিতে পারি। সেটা হচ্ছে যে লেখক ব্রহ্ম সমাজের একজন সদস্য হিসাবে ব্রহ্ম সমাজের বিভিন্ন নিয়ম কানুন সমাজের বিভিন্ন নিয়ম কানুন, বিভিন্ন নিয়ম, সদস্য, রীতিনীতি, আচার অনুষ্ঠান এবং সদস্যদের কর্মকাণ্ড বা কার্যকলাপ সম্পর্কে কি করেছেন বলেছেন বা তথ্য দিয়েছেন, যেখান থেকে আমরা ব্রহ্ম সমাজের ইতিহাস সম্পর্কে অনেকটাই ধারণা পেয়ে থাকি। এই হচ্ছে ব্রহ্ম সমাজ সম্পর্কে তার বিভিন্ন বক্তব্য। এরপরে আমরা আরেকটা পয়েন্ট করে নেব, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। কি লিখবো? সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থাৎ হিন্দু মুসলমান ঐক্য আর কি, লিখে নিতে পারো। হিন্দু মুসলমান ঐক্য। এই পয়েন্টটা আমরা যখন লিখছি, তবে লেখক এক জায়গায় বলছেন যে তার এই গ্রন্থে যে তার ওই যে শ্রীহট্টে হিন্দু এবং মুসলমান দুটো সম্প্রদায়ের মানুষেরই কিন্তু একই গ্রামে পাশাপাশি বসবাস করতেন। স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা বেশ কি ছিল, একটা সদ্ভাব বজায় ছিল এবং দুই সম্প্রদায় একে অপরের অনুষ্ঠানগুলি বা রীতিনীতিগুলিকে যথেষ্ট শ্রদ্ধা করতেন এবং বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তারা একে অপরের সঙ্গে যোগদান করতেন, একে অপরের অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন। কিন্তু একটা জায়গায় তিনি বলছেন, সেটা হচ্ছে যে আমরা উহাদিগকে নিমন্ত্রণ করিতাম, উহারাও আমাদিগকে নিমন্ত্রণ করিতেন, কিন্তু উহারাও আমাদিগের বাড়িতে কি করতেন না, খাইতেন না, আমরা উহাদের বাড়িতে খাইতাম না। অর্থাৎ নিমন্ত্রণ, উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ সবই হতো, কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষজন মুসলমান সম্প্রদায়ের বাড়িতে খাবার খেতেন না, আবার মুসলমান সম্প্রদায়ের মানুষরা কিন্তু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে খাবার খেতেন না। অর্থাৎ বর্তমানে যে আড়ম্বরের ব্যবস্থা হিন্দু এবং মুসলমান ঐক্যকে দেখানোর জন্য রয়েছে, তৎকালীন সময়ে কিন্তু সেটা ছিল না, কিন্তু আসলে যে সম্প্রীতি সেটা সেই সময়ে বজায় ছিল। এমনকি তিনি এক জায়গায় পরিষ্কার করে বলছেন যে হিন্দুরাও বিভিন্ন মসজিদে বা মাজারে গিয়ে কি করতেন, মানত করতেন এবং সেখানে প্রসাদ গ্রহণ করতেন। আবার মুসলমানরাও তাদের বিভিন্ন হিন্দু মন্দিরে মানত করতেন এবং সেই মানত পূরণ করার জন্য সেখানে বলিও দিতেন এবং সেই প্রসাদ তারা বাড়িতে নিয়ে গিয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভক্তি ভরে এবং আনন্দের সহিত সেই প্রসাদ গ্রহণ করতেন। তাহলে বুঝতেই পারছো সেই সময়ে হিন্দু মুসলমানের সম্প্রীতিটা কতটা ঐক্যবদ্ধ বা কতটা শক্ত ছিল এবং একে অপরকে কতটা শ্রদ্ধা করত। এক জায়গায় তো তিনি বলছেনই যে হিন্দু এবং মুসলমান সম্প্রদায়ের মানুষেরা যে ঐক্যবদ্ধভাবে ছিল, তার একটা উদাহরণ তিনি তার এই গ্রন্থে তুলে ধরেছেন। সেই উদাহরণটা তোমাদের সামনেও আমি একটু রাখি, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। তিনি বলছেন যে শ্রীহট্টের যে দুর্গাপুজো ছিল, সেই দুর্গা মন্দিরে যারা বা দুর্গাপুজোর অনুষ্ঠানে যারা আসতেন বা পুজো দিতে আসতেন, তারা কিন্তু পাশের মসজিদে, সেই মসজিদে কি করতেন, সেই মসজিদে তারাও পুজো দিতেন, অর্থাৎ সিন্নি দিতেন। অর্থাৎ যারা একবার দুর্গা মন্দিরে দর্শন করতে আসছেন, তারা অবশ্যই পাশের কি করতেন, মসজিদেও একবার করে যেতেন এবং সেখানে যদি পুজো দিতেন, তাহলে মসজিদে গিয়েও তারা কি করতেন না, পুজো দিতেন, অর্থাৎ সিন্নি দিতেন। এবং তিনি এক জায়গায় বলেছেন যে সিন্নির যে ব্যবস্থা, সেই একটা মসজিদে আর কি গাঁজার সিন্নি নাকি দেওয়া হতো এবং এই গাঁজার সিন্নি কথাটা থেকেই কিন্তু হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা ঐক্যের ভাব
রয়েছে। সেটা কিরকম না, গাঁজা সম্ভবত ওই যে শিব ভক্তরা দিয়ে থাকেন, এবং তার সঙ্গে সঙ্গে সিন্নি, ফলে শিবের সঙ্গে মসজিদের একটা সংযোগ আর কি এখানে স্থাপন হয়েছে বলেও অনেকেই মনে করেন। যাই হোক, সে বিষয়টা আর বেশি আলোচনা আমরা করতে যাচ্ছি না। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, তাহলে এটা একটু লিখে নিতে পারি আমরা, সেটা হচ্ছে যে লেখক শ্রীহট্টগ্রামে বা শ্রীহট্টে হিন্দু ও মুসলমান সম্প্রদায় পাশাপাশি শান্তিতে বসবাস করতেন, শান্তিতে বসবাস করতেন এবং একে অপরের উৎসব অনুষ্ঠানে সেটা একটু মুছে নি, অনুষ্ঠানে যোগদান করতেন। তবে কোন সম্প্রদায় একে অপরের বাড়িতে কি করতেন না, খাওয়া দাওয়া করতেন না। অর্থাৎ ধর্মকে সম্পূর্ণরূপে বজায় রেখে উভয় সম্প্রদায় নিজেদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ঐক্যটাকে অটুট রাখার চেষ্টা করেছিলেন। তাহলে এই হচ্ছে আমাদের হিন্দু মুসলমান ঐক্য সম্পর্কে যা বলার আর কি। এরপরে আমরা দেখে নেব, আমরা সামাজিক গুরুত্বটা এখানে দেখেছি, এরপরে আমরা দেখে নেব রাজনৈতিক গুরুত্বটা ঠিক কি। তাহলে এই পয়েন্টটা আমরা একটু মুছে নিই। তাহলে আমরা পরের পয়েন্টটা দেখে নেব, রাজনৈতিক গুরুত্ব। আর এটা নেব খ, রাজনৈতিক গুরুত্ব। আচ্ছা, রাজনৈতিক গুরুত্বে আমরা কি লিখব? এটা একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তোমরা জানো যে বিপিন চন্দ্র পাল একজন চরমপন্থী রাজনৈতিক নেতা ছিলেন এবং তিনি ব্রহ্ম সমাজে যোগদানও করেছিলেন এবং ব্রহ্ম সমাজের হয়ে তিনি দীর্ঘ সংগ্রাম ইংরেজদের বিরুদ্ধে করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে আরো বহু স্বদেশ আন্দোলনের যে নেতারা ছিলেন তারাও ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন এবং সেই সম্পর্কে বিপিন চন্দ্র পাল তার এই গ্রন্থে একটা বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেটাকে আমরা এই রাজনৈতিক গুরুত্বে একটু তুলে ধরার চেষ্টা করব। আমরা বলতে পারি যে বিপিন চন্দ্র পালের মতে, অর্থাৎ বিপিন চন্দ্র পাল বলছেন যে ব্রহ্ম সমাজ সর্বপ্রথম কি করেছিল না, ভারতবর্ষে পূর্ণ স্বাধীনতা যে আদর্শ সেটা প্রচার করেছিল এবং ব্রহ্ম সমাজের সদস্য হিসেবে তিনি সেই সময়ে ব্রহ্ম সমাজের অন্য সদস্যদের যে রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলি একের পর এক এই গ্রন্থে তিনি তুলে ধরেছেন। তাহলে সেটা একটু আমরা লিখে নেওয়ার চেষ্টা করি। বিপিন চন্দ্র পালের মতে প্রথমে লিখব যে বিপিন চন্দ্র পাল মনে করেন, বা বিপিন চন্দ্র পালের মতে, ব্রহ্ম সমাজ ভারতে প্রথম পূর্ণ স্বরাজ বা স্বাধীনতার
আদর্শ এখানে লিখি, আদর্শ প্রচার করে। ব্রহ্ম সমাজের একজন সদস্য হিসাবে, ব্রহ্ম সমাজের একজন সদস্য হিসাবে তিনি কি করেছেন না, তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন এবং ভারত সভা গঠনের বিবরণ দিয়েছেন। সেই সঙ্গে আর কি দিয়েছেন, আবার এই ব্রহ্ম সমাজের অপর সদস্য ছিলেন নবগোপাল মিত্র, আনন্দমোহন বসু। সেই আনন্দমোহন বসুর স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার জন্য আন্দোলন লিখতে পারি, স্বাধীনতার জন্য আন্দোলন নবগোপাল মিত্রের হিন্দু মেলা এবং হেমচন্দ্রের কবিতাবলী কিভাবে দেশপ্রেমিকদের উদ্বুদ্ধ করত তার বিবরণ তিনি দিয়েছেন। এইভাবে কেমন ভাবে না, কবিতাটা এখানে লিখিনি, দিয়েছেন এইভাবে: বাজরে সিঙ্গা বাজ এই রবে, সবাই জাগ্রত এই বিপুল ভাবে, ভারত শুধু ঘুমায়ে রয়। তাহলে এটা একটু লিখে নি, ওই কবিতাটা বাজরে সিঙ্গা বাজ, একটু অন্য কলমে লিখছি, তাতে লিখতে ভালো লাগবে। তাহলে বাজরে সিঙ্গা বাজ এই রবে, বাজরে সিঙ্গা বাজ এই রবে, সবাই জাগ্রত এই বিপুল ভাবে। তাহলে এটা লিখে নাও, সবাই জাগ্রত এই বিপুল ভাবে, ভারত শুধুই ঘুমাইয়ে রয়। এই কবিতার মাধ্যমে তিনি দেশপ্রেমিকদের কি করতেন না, উদ্বুদ্ধ করতেন। এছাড়াও এই যে হেমচন্দ্র রায়ের যে কবিতা বলি, অর্থাৎ হেমচন্দ্র কি করতেন না, হেমচন্দ্র তার কবিতার মাধ্যমে বাঙালির মনে পরাধীনতার যে জ্বালা বা যন্ত্রণা, সেটাকেও তিনি তুলে ধরেছেন। তাহলে আমরা সে কথাটা লিখতে পারি, সেটা লিখতে পারি কিভাবে লিখবো না, এছাড়াও হেমচন্দ্র তার কবিতার মাধ্যমে
মাধ্যমে বাঙালির মনে যে পরাধীনতার যন্ত্রণা, বাংলার মানুষ বা বাংলার মানুষের মনে যে পরাধীনতার যন্ত্রণা, মানে পরাধীনতার যে যন্ত্রণা, পরাধীনতার যে যন্ত্রণা কি করেছেন? তুলে ধরেছেন। কিভাবে তুলে ধরেছেন এবং কিভাবে তুলে ধরেছেন এখানে লিখবো। সেটা হচ্ছে কবিতার দুটো লাইন সুন্দরভাবে লেখক এখানে উপস্থাপন করেছেন। সেটা হচ্ছে যে ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চাই, শ্বেতাঙ্গ দেখিলে আতঙ্কে পালায়। ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চাই, ফিরে ফিরে শ্বেতাঙ্গ দেখিলে শ্বেতাঙ্গ দেখিলে কি করে? শ্বেতাঙ্গ দেখিলে একেবারে আতঙ্কে পালায়। শ্বেতাঙ্গ দেখিলে আতঙ্কে পালায়, আতঙ্কে পালায়। এই হচ্ছে রাজনৈতিক গুরুত্ব। এই রাজনৈতিক গুরুত্বের কথা আমরা লিখলাম। তো এই চরমপন্থী বজ্রকঠিন নেতার মনেও কিন্তু শেষ জীবনে ধর্ম এবং ভক্তি সাধনার একটা কি বলবো, ধর্ম এবং ভক্তি সাধনার ইচ্ছা মনের মধ্যে জেগে ওঠে। এবং তিনি তার গ্রন্থের এক জায়গায় বলছেন যে দীর্ঘ জীবনের প্রায় শেষ সীমানায় আসিয়া যখন পিছন ফিরিয়া চাইয়া দেখি, তখন সত্যি বলিতে পারি, কি বলিতে পারি? হরি হে, তুমি আপনি নাচো, আপনি গাও, আপনি বাজাও তালে, মানুষ তো সাক্ষী গোপাল, কেবল আমার আমার বলে। আশা করি এই আলোচনা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও এ থেকে কিছুটা উপকৃত হয়। আজকের মতো এখানেই শেষ করছি।